কখনো কি মনে হয়েছে যে একটা চাকরির পরীক্ষার সাধারণ প্রশ্নপত্রের পেছনেও একটা গল্প থাকতে পারে? বাইরে থেকে দেখতে একদম সাদামাটা, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে একটা গোটা সমাজের ছবি। চলুন আজ আমরা এই প্রশ্নপত্রটাকেই ব্যবচ্ছেদ করে দেখি। এটা আসলে তার নির্মাতাদের বদল, মানে ওই সমাজটা সম্পর্কে কি বলতে চায়। এই যে দেখুন, আমাদের হাতে যেটা আছে এটা ২০১৯ সালের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার একটা প্রশ্নপত্র। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে প্রার্থীদের জ্ঞান যাচাই করার একটা সাধারণ পরীক্ষাই তো, তাই না? কিন্তু আমরা এর একটু গভীরে যাব, দেখব এই পরীক্ষাটা ঠিক কি খোঁজার চেষ্টা করছে। আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই পরীক্ষাটা ঠিক কোন দক্ষতাগুলো মাপতে চাইছে, আর যে সমাজের জন্য এটা বানানো হয়েছে সেই সমাজটার সম্পর্কেই বা এটা কী বলে। বেশ মজার একটা ধাঁধা, তাই না? চলুন আজ এর সমাধান খোঁজা যাক। তো এই বিশ্লেষণটা আমরা কয়েকটা ধাপে করব। প্রথমে দেখব পরীক্ষার ভেতরের গল্পটা, তারপর বাস্তব পরিস্থিতির রিপোর্টিংয়ের ক্ষমতা যাচাইয়ের দিকটা, এরপর আসবে সারসংক্ষেপ বা প্রেসিস লেখার শিল্প, তারপর দেখব ভাষার ব্যবধানগুলো কিভাবে পূরণ করার কথা বলা হচ্ছে, আর সবশেষে এই সব মিলিয়ে একজন সরকারি কর্মচারীর ঠিক কেমন ছবিটা ফুটে ওঠে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এটাকে শুধু কিছু প্রশ্ন উত্তরের তালিকা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা নকশার মতো, এমন একজনকে খুঁজে বের করার নকশা যার মধ্যে জনপ্রশাসনের জন্য খুব জরুরি কিছু বিশেষ গুণ আছে। আমরা কিন্তু প্রশ্নপত্রটা একটার পর একটা প্রশ্ন ধরে বিশ্লেষণ করব না, বরং আমরা এটাকে থিম অনুযায়ী ভাঙব। মানে দেখব কোন প্রশ্নগুলো দিয়ে ঠিক কোন দক্ষতাগুলো যাচাই করার চেষ্টা হচ্ছে। সহজ কথায় প্রশ্নগুলোকে তাদের কাজ অনুযায়ী কয়েকটা দলে ভাগ করে নেব। তো প্রথম যে মূল দক্ষতাটা এখানে পরীক্ষা করা হচ্ছে সেটা হলো বাস্তব জগতের কোনো ঘটনাকে একদম নির্ভুল আর নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা এবং সেটা নিয়ে রিপোর্ট তৈরি করার ক্ষমতা। এবার দেখুন বিষয়টা কত ইন্টারেস্টিং। পরীক্ষাটা কিন্তু একদম সাম্প্রতিক আর বাস্তব সংকটকে কাজে লাগাচ্ছে। ইংরেজি আর হিন্দি দুটো পেপারে কোভিড-19 মহামারী নিয়ে রিপোর্ট লিখতে বলা হয়েছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে একজন সরকারি কর্মচারীর জন্য যে কোনো ঘটনাকে নিরপেক্ষভাবে নথিভুক্ত করার ক্ষমতাটা কতটা জরুরি। আর শুধু মহামারী নয়, রিপোর্টিংয়ের অন্য বিষয়গুলোও কিন্তু সংকটকে ঘিরেই। যেমন দেখুন, ইংরেজি প্রশ্নপত্রে একটা কারখানায় ভয়াবহ আগুনের কথা বলা আছে, আবার বাংলা প্রশ্নপত্রে লকডাউনের সময় সাধারণ মানুষের কি কি অসুবিধা হচ্ছে তা নিয়ে রিপোর্ট লিখতে বলা হয়েছে। মানে মূল ফোকাসটা হলো চাপের মধ্যে থেকে কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা। এবার চলুন ঘটনা রিপোর্টিং থেকে একটু সরে এসে বিশ্লেষণমূলক চিন্তাভাবনা আর সংক্ষেপে গুছিয়ে লেখার দক্ষতার দিকে নজর দিই। তো এই প্রেসিস জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো কোনো একটা বড় লেখার সারসংক্ষেপ। মূল কাজটা হলো একটা জটিল লেখার আসল বক্তব্যটা বুঝে সেটাকে নিজের ভাষায় গুছিয়ে ছোট করে লেখা। ইংরেজি প্রশ্নপত্রে যে অনুচ্ছেদটার সারসংক্ষেপ করতে বলা হয়েছে সেটা কিন্তু বেশ গভীর। বিষয়বস্তুটা হলো রাজনৈতিক লেখাকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই চ্যালেঞ্জটা। ভাবুন একবার, একটা ক্লার্কশিপ পরীক্ষার জন্য এটা কিন্তু বেশ অপ্রত্যাশিত রকমের একটা বৌদ্ধিক বিষয়। এই অনুচ্ছেদের একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। লাইনটা হলো, এই যুগের চাপিয়ে দেওয়া সার্বজনীন অব্যক্তিগত কার্যকলাপের সাথে আমার অন্তর্নিহিত পছন্দ অপছন্দের সমন্বয় সাধন করাই হলো আসল কাজ। কি অসাধারণ একটা লাইন, তাই না? এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে পরীক্ষাটা আসলে দেখতে চাইছে একজন প্রার্থী তার ব্যক্তিগত বিশ্বাস আর জনসেবার দায়িত্ব এই দুটো সূক্ষ্ম ধারণার মধ্যে ভারসাম্যটা বোঝে কিনা। চলুন এইবার আমরা শেষ মূল দক্ষতাটার দিকে এগোই, যেটা এই অঞ্চলের ভাষাগত বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে। ব্যাপারটা খুব সহজ। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে নানা ভাষার মানুষ বাস করে, সেখানে সরকারি পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে গেলে অনুবাদের কোনো বিকল্প নেই। এটা একটা মৌলিক চাহিদা, আর এই পরীক্ষাটা ঠিক সেই বাস্তবতারই প্রতিফলন। একবার ভাবুন প্রশ্নপত্রটাতে কোন কোন ভাষা ব্যবহার করা হয়েছে। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, এমনকি সাঁওতালীয়। শুধু এই তালিকাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে সরকারি পরিষেবা দেওয়ার সময় কতটা ভাষাগত বৈচিত্র্য সামলাতে হয়। চলুন
পরপর কয়েকটা উদাহরণ দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন এটা, একটা অনুচ্ছেদকে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে। এটা তো খুবই স্বাভাবিক। আবার দেখুন, ঠিক সেই একই অনুচ্ছেদ এবার উর্দুতে অনুবাদ করতে বলা হয়েছে। এখান থেকেই কিন্তু বোঝা যায় যে আলাদা আলাদা লিপিতেও নির্ভুল অনুবাদের গুরুত্বটা কতখানি, আর চ্যালেঞ্জটাও এখানেই শেষ নয়। এই দেখুন, নেপালি ভাষায় অনুবাদের জন্যেও একই প্রশ্ন। ভাবা যায় একজন সরকারি কর্মকে কতগুলো ভাষার সঙ্গে কাজ করতে হতে পারে। এবং সবশেষে সাঁওতালি ভাষায় অনুবাদের নির্দেশ, যেটা তার নিজস্ব অলচিকি লিপিতে লেখা। এই সব উদাহরণগুলো একসাথে মিলিয়ে একটা খুব শক্তিশালী বার্তা দেয়, আর সেটা হলো সরকারকে তার প্রত্যেক নাগরিকের সঙ্গে তাদের নিজেদের ভাষায় কথা বলতে পারতে হবে। বেশ, এখন আমরা আমাদের বিশ্লেষণের সব টুকরোগুলোকে এক জায়গায় করে দেখব যে একজন আদর্শ সরকারি কর্মচারীর কেমন ছবিটা ফুটে উঠছে। তাহলে সব মিলিয়ে একজন আদর্শ প্রার্থীর ছবিটা কেমন দাঁড়াচ্ছে? প্রথমত, তাকে হতে হবে পর্যবেক্ষণশীল আর বাস্তববাদী, যিনি যে কোনো সংকট নিয়ে পরিষ্কার রিপোর্ট করতে পারেন। দ্বিতীয়ত, স্পষ্ট ও সংক্ষিপ্ত, মানে যিনি জটিল তথ্যকে সহজ করে বলতে পারেন। তৃতীয়ত, বিশ্লেষণাত্মক ও চিন্তাশীল, যিনি গভীর ধারণাগুলো বুঝতে পারেন। আর সবশেষে ভাষাগতভাবে দক্ষ, যাতে তিনি বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ কথা কি? এই প্রশ্নগুলো আসলে শুধু বই পড়া বিদ্যার পরীক্ষা নয়, এগুলো হলো সরকারি কাজের যে আসল চ্যালেঞ্জ তারই একটা সিমুলেশন। এমন সব দক্ষতার পরীক্ষা যা ছাড়া সাধারণ মানুষের সেবা করাটা কার্যত অসম্ভব। আর এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যে কোনো দেশের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসলে সেই দেশের সমাজ আর তার মূল্যবোধ নিয়ে কী বলে? প্রশ্নটা রইল, একটু ভেবে দেখতে পারেন।